কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি ঈদ ভালো কেটেছে পরিবারের সবার সাথে, আপনজনের সাথে। ঈদের সময় আসতে যেমন ভালো লাগে, ঈদের সময় ঈদ শেষ করে ফিরতে ততটা ভালো লাগে না এবং আমাদের তখন মনটা থাকে অনেক খারাপ। এবং আমি চেষ্টা করব যে আপনাদের মনটাকে যতটা সম্ভব ভালো করে দেওয়ার। হয়তো অনেকেই হয়তো এখন আবারও কর্মস্থলে ফিরে গেছেন, অনেকে হয়তো এখনও আছেন পরিবারের সাথে। যারা আছেন তারা অনেক লাকি, আর কেউ হয়তো ঈদে আসতেই পারেননি। বিশেষ করে আমাদের যে সমস্ত প্রবাসী ভাইরা থাকেন বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা কিন্তু প্রত্যেক ঈদে বা হয়তো কোনো ঈদেই টাইম করে আসতে পারেন না। যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের ভূত.com এবং আশা করছি যে প্রত্যেকটা ঘটনায় আপনাদের অনেক বেশি ভালো লাগবে। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতারা, আশা করি ভালো আছেন। তারপরে তিনি লিখেছেন যে দয়া করে আমার নাম ঠিকানা বলবেন না। তারপরে তিনি বলে দিয়েছেন যে কোনটা কোনটা বলা যাবে, কোনটা কোনটা বলা যাবে না। যাই হোক, আমি সব দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের বলতে পারছি না। তারপরে তিনি লিখছেন, ঘটনাটি অনেক বড়, তাই লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে তিনি বলছেন, আমার ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই রাসেল ভাই পড়ে শোনাবেন। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার খালাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। আমি আমার খালাতো ভাইয়ের মতো করেই বলছি। বলছে হাসান। বাংলা একটা বাক্য আছে, সঙ্গদোষে সর্বনাশ। আমারও ঠিক তাই হয়েছে। আমার নাম হাসান, ছদ্মনাম। এখানে আমি সবই ছদ্মনাম ব্যবহার করছি। আমি আমার পরিবার ও নিজের একটু বর্ণনা দিয়ে নিই, যা পরে আপনারা সবাই বুঝতে পারবেন কেন আমি আমার পরিবার এবং আমার বর্ণনা দিয়েছিলাম। আমি খুব সাধারণ ঘরের একটি ছেলে। আমার বাবা একজন কাঠ মিস্ত্রি। আমরা দিন আনি দিন খাই। আমরা 3 ভাই বোন, আমার 2 বোন আর আমি। আমার বাবা আমাদের 3 ভাই বোনের লেখাপড়া করাতে গিয়ে হিমশিম খেত। পরিবারে আমি হচ্ছি বড় ছেলে। আমার সবেমাত্র এসএসসি এক্সাম দেয়া হয়েছে, পলিটেকনিকে ভর্তি হয়েছি। আমি ভাবছিলাম একটু একটু করে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। এখন আমি কিছু টিউশনি করব এবং আমি আমার বাবার পাশে দাঁড়াবো। কিছুটা হলেও বাবার উপকার হবে। সাল 2021। আমার বাড়ি থেকে আমার কলেজটি মোটামুটি ভালোই দূরে ছিল। আমার গ্রাম থেকে আমি আর আমার এক ফ্রেন্ড সজীব শুধু ওই কলেজে পড়তাম, আর অন্যরা সবাই অন্য কলেজে চলে গিয়েছিল। কলেজটি আমার বাড়ি থেকে দূরে হওয়ার কারণে আমার বাবা আমাকে পুরনো একটি সাইকেল কিনে দেন, যাতে আমার যাতায়াতের কোনো সমস্যা না হয়। প্রতিদিন আমি সেই সাইকেল চালিয়ে যেতাম। একদিন আমি সাইকেল চালিয়ে কলেজ যাচ্ছিলাম, তখন দেখি আমার বন্ধু সজীব যাচ্ছে। আমি বললাম, কিরে সজীব, কোথায় যাচ্ছিস? কলেজে। ওঠ, সাইকেলে ওঠ, একসাথে যাই দুইজন। সজীব আর আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। তখন সজীব বলল, হাসান, তুই আর আমি তো একই ক্লাসে পড়ি, একই সাবজেক্ট নিয়ে পড়ছি, আর আমরা একই গ্রামে থাকি। তাহলে একটা কাজ করলে হয় না? আমি বললাম, কি কাজ? সজীব বলল, কাল থেকে তুই আর আমি একসঙ্গে সাইকেলে করে কলেজে যাব। আমি বললাম, তাহলে তো ভালোই হয়, পড়াশোনা নিয়ে কথা বলা যাবে আর দুজন গল্প করতে করতে যাওয়া আসা করা যাবে। সজীব বলল, এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। একদিন সজীব আমাকে বলল, হাসান, তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি বললাম, বল, কোনো সমস্যা হয়েছে? না। তাহলে কি হয়েছে? হাসান, আমি না রিয়াকে অনেক পছন্দ করি। আমি বললাম, রিয়া? কোন রিয়া? ওই যে আরিফ ভাইয়ের বোন রিয়া। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি সজীবকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। সজীব আমার কোনো কথাই শোনেনি। এখানে আরও একটা কথা বলে নেওয়া ভালো, রিয়াদের পরিবার খুব একটা ভালো পরিবার ছিল না।
রিয়াদের পরিবারকে আমার থেকে ভালো আর কে জানবে, কারণ রিয়া ছিল আমার খুব নিকট আত্মীয়। না, এটা নয়, থাক। আমি সজীবকে এইটাও বললাম, দেখ সজীব, রিয়ার তো বয়ফ্রেন্ড আছে, আর এটা তুইও জানিস। সজীব আমার কোনো কথার দাম দিল না। যাই হোক, অনেক বোঝানোর পরেও সজীব বুঝল না। তখন আমি বললাম, তোর মন যা চায় তাই কর। এইভাবেই কেটে গেল প্রায় 1 মাস। ঘটনার মূল শুরু এখান থেকেই। সাল 2022-এর শুরুর দিক, কনকনে শীত। সেদিন ক্লাস ও কোচিং শেষ করে আমি আর সজীব বাড়ির দিকে ফিরছি। তখন মাগরিবের আজান পড়বে পড়বে ভাব। সাদা কুয়াশায় ঢাকা সারা গ্রাম। আমি আর সজীব শুধু সাইকেল চালিয়ে যাচ্ছি। এতটুকু কুয়াশা আর শীত ছিল যে রাস্তায় আমি আর সজীব ছাড়া কাউকেই দেখতে পাইনি। আমরা আমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছিলাম। তখনই সজীব আমাকে বলল, হাসান, সাইকেল থামা। আমি সাইকেল থেকে নেমে বললাম, কি হয়েছে? আরেকটি কথা, আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গার একটু বর্ণনা দেই। এই জায়গার নাম 3 রাস্তার মোড়। 3টি রাস্তা 3 দিক থেকে চলে এসে এই জায়গায় মিশে গিয়েছে। একটা গেছে আমাদের গ্রামের দিকে, আর একটা গেছে আমাদের শহরের দিকে, আর একটা গিয়েছে চাষের জমি এবং অনেক দূরে আরেকটি গ্রামের দিকে। গ্রামের নাম বিলপাড়া গ্রাম। যাই হোক, সজীব আমাকে বলল, সাইকেল যতই চাষের জমির দিকে যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা অন্য কোনো জগতে প্রবেশ করছি। চারপাশে শেয়ালের ডাক, ঝিঝি পোকার ডাক। যাই হোক, সজীব আমাকে বলল, সাইকেলটা তুই আমাকে দে, তুই পেছনে বস আজ। আমি কিছু না বলে পেছনে বসলাম। সাইকেল নিয়ে সজীব আমাকে নিয়ে ছুটে চলল সেই চাষের জমির দিকে। আঁকা বাঁকা মাটির রাস্তা দিয়ে সাইকেল যতই চাষের জমির দিকে যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা অন্য কোনো একটা জগতে প্রবেশ করছি। চারপাশে শেয়ালের ডাক, ঝিঝি পোকার ডাক, আর কনকনে শীতের মধ্যে যেন অন্য একটি জগতের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা। আমি বুঝতে পারছিলাম না সজীব আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমরা একটি গ্রামে প্রবেশ করলাম। আমি সজীবকে জিজ্ঞেস করলাম, কিরে, কোথায় আসলাম? সজীব আমাকে বলল, বিলপাড়া গ্রামে এসেছি। বিলপাড়া গ্রামে তোর কি কাজ? দেখতেই পাবি। সজীব সাইকেল নিয়ে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সজীব আমাকে বলল, সাইকেল থেকে নাম, আমরা ওই বাড়িতে যাব। আমরা সাইকেল রেখে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরটি দেখে আমার গা শিউরে উঠল। একে তো কুয়াশায় ঢাকা পুরো গ্রাম, তার মধ্যে কনকনে শীত, আর তার মাঝখান দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে পড়েছে জমিতে, যা এক ধরনের ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। বাড়ির ভেতরটি ছিল এই রকম যে বাড়ির উঠোনে বিশাল একটা তেঁতুল গাছ আর 3টি ছোট বড় ঘর। চাঁদের আলো আর মোবাইলের আলোতে আমি যা দেখতে পাই তা হলো, তেঁতুল গাছটি দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই, কারণ এই গাছটি আর 4টি গাছের মতো স্বাভাবিক নয়। তেঁতুল গাছটির গোড়ায় অনেক রকমের খাবার। গাছটিকে সাদা, কালো, লাল ইত্যাদি সুতা দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। অবাক করা বিষয় হলো, গাছটি দেখে আমার মনে হলো গাছটিকে প্রতিদিন পুজো করা হয়। যাই হোক, আমি আর সজীব বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি একটি ঘরে আলো জ্বলছে। আমি আর সজীব সেই ঘরের সামনে যাই এবং তখনই সজীব বলে ওঠে, কাদের কাকা আছেন ঘরে? তখনই একজন বৃদ্ধ মহিলা এসে বলে, কে তোমরা, কেন এসেছ? আমার বন্ধু সজীব বলল, কাকি, কাকাকে গিয়ে বলেন সজীব নামে একজন এসেছে, আমি কাকার সাথে মোবাইলে কথা বলে এসেছি। তখন বৃদ্ধ মহিলাটি বলল, তোমরা একটু অপেক্ষা করো। 2 মিনিট পর বৃদ্ধ মহিলাটি 2 গ্লাস পানি নিয়ে আসলো আমাদের কাছে আর বলল, নাও, এই 2 গ্লাস পানি খেয়ে নাও। আর একটা কথা, পানি খাবার সময় বিসমিল্লাহ বলা লাগবে না, আর বাম হাতে নিয়ে খেও। এই কথাটি শুনে আমার কিছুটা রাগ হলো। আমি পুরোপুরি ইমানদার নই, তাই বলে কিছু খাবার আগে বিসমিল্লাহ বলবো না এবং বাঁ হাত দিয়ে খাবো, এটা হয় নাকি? আমি সেই বৃদ্ধ মহিলার কথা না শুনে নিচে বসে বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে পানিটি পান করি। আমার বন্ধু সজীব কিন্তু তা করেনি। আমি আমার গ্লাসটি যখন বৃদ্ধ মহিলাকে দিচ্ছিলাম, দেখি সেই মহিলাটি আমার দিকে তার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বৃদ্ধ মহিলাটি আমাদের দুজনের দিকে লক্ষ্য করে বলল, তোমরা বাইরে দাঁড়াও, আমি আসছি। এবার তিনি একটি বালতিতে করে পানি নিয়ে এসে আমাদের দুজনকে বললেন, এই পানি দিয়ে পা ধুয়ে বাম পা দিয়ে ঘরে প্রবেশ করো। এবারও আমি তার কথার কোনো দাম না দিয়ে পা ধুয়ে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করি।